কল্পনা করুন এক বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার একজন কোটিপতি তরুণ যে নিজেরই কোম্পানির হবু সিইও। সে নিজের সমস্ত পরিচয় গোপন করে ঢাকা শহরে পাড়ি জমাল। উদ্দেশ্য মাত্র 6 মাসের জন্য একজন নিতান্তই সাধারণ কর্মচারী হিসেবে চাকরি করা। শুনতেই সিদ্ধান্তটি যতটা পাগলাটে বা অদ্ভুত মনে হচ্ছে, বাস্তবে এর পেছনের কারণটি ছিল ততটাই গভীর এবং দূরদর্শী। তার বাবা তাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন, তোমাকে আমাদের কোম্পানির সিইও তো হতেই হবে, কিন্তু সেই চেয়ারে বসার আগে আমি তোমাকে অন্য একটি কোম্পানিতে সাধারণ চাকরি করার জন্য পাঠাচ্ছি। এটি কেবল কোনো সাধারণ উপদেশ ছিল না, বরং এটি ছিল এমন এক কঠিন পরীক্ষা যা তার ভবিষ্যতের শক্ত ভিত্তি তৈরি করতে যাচ্ছিল। ফারহান আহমেদ সেই সময় তার বাবার সামনে বসেছিল। তার কাছে সব কিছুই ছিল: অঢেল টাকা, পরিচিতি, একটি তৈরি সাম্রাজ্য এবং এমন একটি চেয়ার যেটাতে বসার স্বপ্ন লক্ষ লক্ষ মানুষ দেখে। কিন্তু তার বাবার চিন্তাভাবনা ছিল একেবারেই আলাদা। তিনি আরও বললেন, যখন তুমি সিইও হবে তখন তোমার অধীনে শত শত মানুষ কাজ করবে। যদি তুমি তাদের জীবনের কষ্ট, তাদের সংগ্রাম, তাদের কাজ করার পদ্ধতি নিজে অনুভব না করো, তবে তুমি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এই কথা শুনে ফারহান কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। তার কাছে অনেক যুক্তি ছিল, কিন্তু সত্য তার চেয়েও অনেক বড় ছিল। তার বাবা তাকে আরও বুঝিয়ে বললেন, আগামী 6 মাস তুমি একজন সাধারণ কর্মচারী হয়ে কাজ করবে। না থাকবে কোনো পরিচয়, না কোনো বিশেষ সুবিধা, না কোনো বিশেষ আচরণ। তুমি ঠিক সেটাই করবে যা একজন সাধারণ কর্মচারী করে থাকে। তুমি শিখবে যে কাজ কোথায় আটকে যায়, মানুষ কেন বিরক্ত বা হতাশ হয়, এবং আসলে কাজকে কিভাবে সঠিক উপায়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যখন তুমি এই সব কিছু নিজে অনুভব করবে, তখন তুমি কোনো কর্মচারীর মিথ্যে অজুহাত শুনবে না, কারণ তুমি আগে থেকেই জানবে যে আসল সত্যটা কী। এই শব্দগুলো শুধু কোনো নির্দেশ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তবতা যা বোঝা অত্যন্ত জরুরি ছিল। ফারহান ধীরে ধীরে মাথা নিচু করল এবং বলল, ঠিক আছে বাবা, আমি এটাই করব। ঠিক সেই মুহূর্তেই সে তার আরামদায়ক জীবন ছেড়ে একটি অত্যন্ত কঠিন পথ বেছে নিল। এই সিদ্ধান্তটি একেবারেই সহজ ছিল না, কিন্তু তার ভেতরে কিছু একটা প্রমাণ করার তীব্র আগুন ছিল। সে শুধু তার বাবার পরিচয়ে পরিচিত হতে চায়নি, বরং নিজের একটি আলাদা পরিচয় নিজে তৈরি করতে চেয়েছিল। কিছুদিন পর ঢাকা শহর তার জীবনের অংশ হয়ে গেল। সকালের হালকা মিষ্টি রোদ রাস্তায় ছড়িয়ে পড়ছিল এবং শহরটি তার নিজস্ব তীব্র গতিতে চলছিল। সেই ভিড়ের মাঝখান দিয়ে একটি ছেলে সাইকেল চালিয়ে অফিসের দিকে যাচ্ছিল। সেই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং ফারহান আহমেদ ছিল। কিন্তু আজ তাকে কোনোভাবেই কোটিপতি দেখাচ্ছিল না। আজ তাকে একদম সাধারণ একজন মানুষের মতোই লাগছিল। পরনে সাধারণ পোশাক, কাঁধে একটি পুরনো ব্যাগ এবং চেহারায় এমন এক অদ্ভুত সারল্য যা দেখে ঘুণাক্ষরেও কেউ অনুমান করতে পারত না যে সে কত বড় একটি নাম। সাইকেলের প্রতিটি প্যাডেল ঘোরানোর সাথে সাথে সে তার পুরনো বিলাসবহুল জীবন থেকে দূরে সরে যাচ্ছিল। তার মনে পড়ল যে মাত্র কিছুদিন আগেই সে ঠিক এই সময়ে একটি বিলাসবহুল দামি গাড়িতে বসে অফিসে যেত, যেখানে মানুষ তার আসার আগেই উঠে দাঁড়াত। কিন্তু আজ সে একেবারেই একা ছিল। তার সঙ্গী ছিল কেবল তার পরিশ্রম এবং নিজের নেওয়া সিদ্ধান্ত। সে মনে মনে বলল, যদি শিখতেই হয় তবে পুরোপুরি সত্যের সাথেই শিখতে হবে। কিছুক্ষণের মধ্যেই সে সেই বিশাল কর্পোরেট বিল্ডিংয়ের সামনে গিয়ে পৌঁছল, যেখানে তাকে আগামী 6 মাস কাটাতে হবে। উঁচু উঁচু কাঁচের দেওয়াল, দামি দামি গাড়ির সারি এবং ভেতরে যেতে থাকা মানুষজন, সবকিছু মিলিয়ে একটি ভিন্ন জগতই যেন মনে হচ্ছিল। ফারহান কিছুক্ষণের জন্য ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল এবং সেই বিল্ডিংটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। তার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এটাই সেই জায়গা যেখানে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সে ধীরে ধীরে পার্কিং এরিয়ার দিকে এগিয়ে গেল। সেখানে একদিকে বড় বড় গাড়ি দাঁড়িয়েছিল, যেগুলোর চমকই মানুষের মর্যাদার কথা বলে দিচ্ছিল। ঠিক তারই মাঝে সে তার সাইকেলের জন্য ছোট্ট একটি কোণ খুঁজে পেল এবং সেটি দাঁড় করাতে লাগল। তখনই হঠাৎ পেছন থেকে একটি কড়া গলা ভেসে এলো, এক্সকিউজ মি, এই জায়গাটা সাইকেলের জন্য নয়। ফারহান ফিরে তাকালো। একটি অত্যন্ত দামি গাড়ি একদম তার ঠিক কাছে এসে থেমেছিল। গাড়ির দরজা খুলল এবং বাইরে নামল একটি মেয়ে, তানিয়া। তার হাঁটার মধ্যে কোনো আত্মবিশ্বাস ছিল না, বরং অন্যরকম এক তীব্র অহংকার ছিল।
সে প্রথমে সাইকেলটার দিকে তাকালো, তারপর ফারহানকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখল এবং তার চেহারায় হালকা অবজ্ঞার একটি হাসি ফুটে উঠল। সে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? ফারহান শান্ত হয়ে উত্তর দিল, ম্যাম, আজ আমার প্রথম দিন। তানিয়া ভ্রুকুচকে বলল, প্রথম দিন, আর সাইকেলে করে এসেছ? সে কয়েক কদম এগিয়ে গিয়ে বলল, তোমার কি ধারণাও আছে এটা কোন লেভেলের কোম্পানি, নাকি এমনি রাস্তা থেকে উঠে চলে এসেছ? আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা এখনই দৃশ্যটি দেখতে শুরু করেছিল। কয়েকজনের মুখে হালকা হাসির রেখা ছিল, যেন এটা তাদের কাছে কোনো নতুন ব্যাপার নয়। ফারহান অত্যন্ত শান্তভাবে বলল, ম্যাম, আমি আমার যোগ্যতার ভিত্তিতেই চাকরিটি পেয়েছি। তার কণ্ঠস্বরে কোনো অহংকার ছিল না, ভয়ও ছিল না, ছিল শুধু নিখাত সত্য। কিন্তু এই সত্যটাই তানিয়ার গায়ে বিষের মতো বিঁধল। সে হালকা হেসে বলল, যোগ্যতা? তোমাদের মতো মানুষ যোগ্যতার কথা বলছে? এটা আজ জীবনে প্রথমবার দেখলাম। সে সাইকেলের দিকে ইশারা করে বলল, এখানে লোকেরা নিজেদের পরিচয়ে পরিচিত হয়, আর তুমি পরিচিত হচ্ছ তোমার অবস্থার কারণে। ফারহান একদম চুপ রইল। তার ভেতরে নিশ্চয়ই কিছু একটা ভেঙে গিয়েছিল, কিন্তু সে তার চেহারায় তার বিন্দুমাত্র প্রকাশ হতে দিল না। তানিয়া আরও বলল, যদি তোমার দ্বারা কাজ না হয় তবে তাড়াতাড়ি ছেড়ে দিও, এখানে কোনো চ্যারিটি বা দাতব্য সংস্থা চলছে না। যেতে যেতে সে শেষ একটি খোঁটা দিল, ওয়েলকাম টু কর্পোরেট ওয়ার্ল্ড হাগেল বয়। ফারহান কয়েক সেকেন্ড ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল। সে তার সাইকেলের দিকে তাকালো, তারপর বিল্ডিংটার দিকে, আর তার মুখে হালকা একটি হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, এটাই তো শিখতে হবে, আসল দুনিয়া তো এখান থেকেই শুরু হয়। সে ধীরে ধীরে অফিসের ভেতরে চলে গেল। রিসেপশনে নিজের নাম লেখালো, একটি সাধারণ আইডি কার্ড নিল এবং নিজের সিটের দিকে এগিয়ে গেল। তার জন্য কোনো বিশেষ অভ্যর্থনা জুটল না, কোনো পরিচয়ও পেল না। শুধু একটি চেয়ার, একটি কম্পিউটার এবং প্রচুর কাজ তার জন্য অপেক্ষা করছিল। সে চেয়ারে বসতে বসতে একটি গভীর শ্বাস নিল। আজ থেকে তার আসল পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। এটি শুধু কাজ শেখার যাত্রা ছিল না, বরং নিজেকে নতুন করে বোঝারও যাত্রা ছিল। সে জানত না যে আগামী দিনগুলোতে তাকে কতবার এমন অপমান সহ্য করতে হবে, কতবার নিজেকে সামলাতে হবে, কিন্তু সে এর জন্যে পুরোপুরি প্রস্তুত ছিল। অফিসের ভেতরের পরিবেশ একেবারেই আলাদা ছিল। এখানে প্রত্যেকেই খুব চটপটে ছিল, কথায়, কাজে এবং আচরণেও। কারো কাছে কারোর জন্য এক মুহূর্ত সময় ছিল না। প্রত্যেকেই নিজের নিজের স্ক্রিনে হারিয়েছিল, যেন প্রতিটি মানুষ নিজের সাথেই এক অদৃশ্য দৌড় প্রতিযোগিতায় নেমেছে। ফারহান নিজের সিটে গিয়ে বসমাত্রই তার তাৎক্ষণিক উপলব্ধি হল, এখানে টিকে থাকা মোটেও সহজ হবে না। সে নিজের সিস্টেমটা বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই পেছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, তুমিই কি নতুন জয়েন করেছ? ফারহান ফিরে তাকালো। তানিয়া ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল। তার চোখে সেই একই তীব্রতা ছিল, সেই কর্তৃত্ব ফলানোর চেনা ভঙ্গি। ফারহান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, জি ম্যাম। তানিয়া কোনো সময় নষ্ট না করে তার টেবিলে একটি মোটা ফাইল সজোরে রেখে বলল, এই কাজটা আজই শেষ হওয়া চাই, আর আমার কোনো এক্সকিউজ বা অজুহাত শোনা চলবে না। ফারহান ফাইলটা খুলে দেখল, তাতে ডেটা, রিপোর্ট এবং নানা ধরনের জটিল কাজ একেবারে ভরা ছিল। কোনো নতুন কর্মচারীর জন্য এটি মোটেও সাধারণ কাজ ছিল না। কিন্তু সে শব্দটিও করল না, শুধু মাথা নেড়ে কাজে লেগে পড়ল। তানিয়া সেখানেই দাঁড়িয়ে রইল এবং বলল, যদি না পারো তবে আগেই বলে দিও, পরে কোনো নাটক করবে না। তার কথার মধ্যে স্পষ্ট খোঁটা ছিল এবং বাকি লোকেরাই সবকিছু দেখছিল। ফারহান শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি পুরোপুরি চেষ্টা করব ম্যাম। তানিয়া হালকা হাসল, এখানে চেষ্টা নয়, রেজাল্ট চলে। আর সে নিজের পথে চলে গেল। ফারহান একটুও সময় নষ্ট না করে কাজ শুরু করে দিল। সে প্রতিটি জিনিস খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছিল। তার অনুভব হচ্ছিল যে এটি কেবল একটি কাজ নয়, বরং একটি চরম পরীক্ষা। কখন যে দুপুর হয়ে গেল সে টেরই পেল না। বাকি লোকেরা উঠে লাঞ্চ করতে চলে গেল, হাসি ঠাট্টা করছিল, কিন্তু ফারহান তার চেয়ারে বসে কাজে ডুবেছিল। তার কাছে এটি শুধুই একটি টাস্ক ছিল না, বরং নিজেকে প্রমাণ করার এক দারুণ সুযোগ ছিল। কিছু লোক তার দিকে তাকিয়ে হাসছিল, যেন তারা আগে থেকেই জানত যে এই ছেলেটি এখানে বেশি দিন টিকবে না। কিন্তু ফারহান কারো দিকে বিন্দুমাত্র মনোযোগ দিল না। সে শুধু নিজের কাজে লেগে রইল। সন্ধ্যা পর্যন্ত সে পুরো ফাইল তৈরি করে ফেলল। প্রতিটি বিস্তারিত তথ্য সে নিজে চেক করল, প্রতিটি ভুল খুঁটিয়ে ঠিক করল। সে ফাইলটা নিয়ে তানিয়ার কেবিনে পৌঁছাল এবং ধীরে ধীরে বলল, ম্যাম, কাজ শেষ হয়ে গেছে। তানিয়া তার দিকে না তাকিয়েই ফাইলটা নিল, কিছু পাতা উল্টাল এবং হঠাৎ রেগে গিয়ে ফাইলটি সজোরে টেবিলে ছুঁড়ে ফেলল। এটা কি? তার গলার আওয়াজ বেশ চড়া ছিল। অফিসের অনেকেই তাদের দিকে তাকাতে লাগল। ফারহান কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, ম্যাম,
আমি তো পুরো। কিন্তু তানিয়া তাকে মাঝপথেই থামিয়ে দিল। চুপ, এই কাজ এই লেভেলের নয়। তোমার কি বুঝ আছে যে তুমি কি করছো? তার কথার মধ্যে শুধু সমালোচনা ছিল না, বরং চরম অপমানও ছিল। ফারহান চুপ করে রইল। তার ভেতরে রাগও ছিল এবং কষ্টও ছিল, কিন্তু সে কিছুই বলল না। তানিয়া আরও বলল, তোমাদের মতো লোকেরা শুধু সময় নষ্ট করে। যদি এতই কঠিন লাগে তাহলে সোজা চাকরি ছেড়ে দাও। এই কথাটি সে এতগুলো মানুষের সামনে বলেছিল যে কোনো দুর্বল মানুষ নিশ্চিত ভেঙে পড়ত। কিন্তু ফারহান ধীর গলায় বলল, আমি এটা ঠিক করে দেব ম্যাম। তার কণ্ঠস্বরে কোনো দুর্বলতা ছিল না, বরং এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তানিয়া তাকে দেখল এবং হালকা হেসে বলল, দেখি কতদিন টিকতে পারো। সেই দিনের পর এটি যেন একটি প্রতিদিনের নিয়মে পরিণত হল। প্রতিদিন নতুন কাজ, প্রতিদিন নতুন বকা, প্রতিদিন সবার সামনে অপমান। তানিয়া যেন প্রতিবারই তাকে ছোট করার নতুন নতুন উপায় খুঁজে বের করত। এই রিপোর্ট এত ধীরগতির কেন? তুমি তো B6ও জানো না। কে রাখল তোমাকে এখানে? এমন সব প্রশ্ন এখন তার কাছে একেবারেই সাধারণ হয়ে গিয়েছিল। কিন্তু ফারহান পাল্টাচ্ছিল। সে প্রতিটি কথা নিজের ভেতরে নিচ্ছিল, প্রতিটি ভুল বুঝতে পারছিল এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করে তুলছিল। সে সকালে সবার আগে অফিসে আসত এবং রাতে সবার শেষে যেত। যেখানে বাকি লোকেরা কাজ শেষ করে বেরিয়ে যেত, সেখানে ফারহান তার ভুলগুলো সংশোধনে লেগে থাকত। ধীরে ধীরে তার কাজের মধ্যে সুস্পষ্ট পার্থক্য দেখা যেতে লাগল। তার রিপোর্টগুলো আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হতে শুরু করল। তার কাজ পরিষ্কার এবং পরিপক্ক হতে লাগল। কিছু মানুষ এখন তার প্রশংসা করতে শুরু করেছিল, কিন্তু সে এখনও আগের মতোই শান্ত ছিল। সে কখনোই নিজের পরিশ্রমের সামান্যতম জাহির করত না। একদিন অফিসে একটি বিশাল বড় প্রজেক্ট এলো। এই প্রজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং প্রত্যেকেই মনে মনে চাইত যে এই দায়িত্ব সে পাক। মিটিংয়ে তানিয়া সবার দিকে তাকালো এবং তারপর হঠাৎ বলল, এই প্রজেক্টটা ফারহান সামলাবে। রুমের মধ্যে বসে থাকা মানুষজন রীতিমতো চমকে গেল। কেউ বুঝতে পারল না সে কেন এই অদ্ভুত সিদ্ধান্ত নিল। কিছু মানুষের মনে হলো হয়তো সে তাকে আবার সবার সামনে ব্যর্থ হতে দেখতে চায়, কিন্তু ফারহান কোনো প্রশ্ন না করেই বলল, জি ম্যাম। তার জন্য এটি একটি দারুণ সুযোগ ছিল। সে নিজেকে পুরোপুরি এই কাজে সঁপে দিল। দিনরাতের একটানা পরিশ্রম, ক্লান্ত না হয়ে কাজ করা, প্রতিটি ছোট ছোট জিনিসের দিকে তীক্ষ্ণ নজর রাখা। সে কোনো ত্রুটিই বাকি রাখল না। অনেকবার তার প্রচণ্ড ক্লান্তি বোধ হতো, অনেকবার মনে হতো এটা বুঝি খুব কঠিন, কিন্তু সে কিছুতেই হার মানল না। অবশেষে প্রেজেন্টেশনের দিন এলো। কনফারেন্স রুমে সবাই বসেছিল। তানিয়ার চেহারায় সেই একই বিশ্বাস ছিল যে আজ আবার ফারহান কোনো ভুল করবে। সে বলল, চলো ফারহান, শুরু করো। ফারহান উঠে দাঁড়ালো। সে একটি গভীর শ্বাস নিল এবং প্রেজেন্টেশন শুরু করল। শুরুর কয়েক মিনিট একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু সে যত সামনের দিকে এগোতে লাগল, রুমের পরিবেশ ততই পাল্টাতে শুরু করল। তার কথাগুলো ছিল অত্যন্ত স্পষ্ট, তার ডেটা ছিল মজবুত এবং তার চিন্তাভাবনা বাকি সবার থেকে একদম আলাদা ছিল। মানুষজন খুব মন দিয়ে তার কথা শুনতে লাগল। কেউ কেউ আবার নোট নিতে শুরু করল। ধীরে ধীরে প্রত্যেকের মুখে একটাই অভিব্যক্তি ফুটে উঠল, চরম অবাক হওয়া। এবং সবচেয়ে বেশি অবাক হয়েছিল তানিয়া। প্রেজেন্টেশন শেষ হলে কয়েক সেকেন্ড রুমের মধ্যে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করল। তারপর হঠাৎ করে তুমুল হাততালি বাজতে শুরু করল। এই প্রথমবার ওই অফিসে ফারহানকে খোলাখুলিভাবে এতটা প্রশংসা করা হলো। কিন্তু এই হাততালির শব্দের মাঝে আরেকটি শব্দ ছিল, তানিয়ার ভেতরের নিস্তব্ধতা। সে কিছুতেই বুঝতে পারছিল না যে ছেলেটিকে সে সবসময় ছোট মনে করত, সে আজ সবার সামনে এত বড় কিভাবে হয়ে গেল। সেই দিনের পর অফিসের পরিবেশ ধীরে ধীরে পাল্টাতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছিল ফারহানের ভেতর। এখন সে শুধু কাজ করা একজন সাধারণ কর্মচারী ছিল না, বরং সে প্রতিটি কাজ খুব ভালোভাবে বুঝে, চিন্তা করে এবং আরও চমৎকার উপায়ে করতে শুরু করেছিল। আগে সে শুধু দেওয়া টাস্কগুলোই পূরণ করত, কিন্তু এখন সে এটাও বুঝতে শুরু করেছিল যে সেই কাজটির আসল উদ্দেশ্য কী এবং তাকে কিভাবে আরও ভালো করা যেতে পারে। অফিসের লোকেরাও এখন তাকে অন্য নজরে দেখতে শুরু করেছিল। যেসব মানুষ আগে তার সাইটেল দেখে মুচকি হাসত, তারাই এখন তার কাজ দেখে চুপ হয়ে যেত। কিছু লোক তো এখন তার কাছে কাজের পরামর্শ নিতেও আসতে শুরু করেছিল। এই পরিবর্তন খুব ধীরে ধীরে এসেছিল, কিন্তু তা এত গভীর ছিল যে এখন তাকে এড়িয়ে যাওয়া কারোর জন্যই আর সহজ ছিল না। ফারহান কখনোই তার বদলে যাওয়া স্ট্যাটাসের জাহির করেনি। সে এখনও ঠিক তেমনই সাধারণভাবেই কাজ করত, যেমনটা প্রথম দিনে করত। পার্থক্য শুধু এতটুকুই ছিল যে এখন তার কাজের সাথে প্রচণ্ড আত্মবিশ্বাস যুক্ত হয়েছিল। সে কম কথা বলতো, কিন্তু যখন বলতো তখন তার কথায় ওজন থাকত।
অন্যদিকে তানিয়ার জন্য এই সব কিছু দেখা মোটেও সহজ ছিল না। সে বুঝতে পারছিল না যে ছেলেটিকে সে প্রথম দিন থেকেই একেবারে দুর্বল ভেবে নিয়েছিল, সে আজ ধীরে ধীরে সবার মাঝে নিজের শক্ত জায়গা কিভাবে তৈরি করে নিচ্ছে। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হতে শুরু করেছিল। বাইরে থেকে সে সব সময়ের মতোই খুব কঠোর থাকত, কিন্তু ভেতরে ভেতরে এই বিষয়টি তাকে ভীষণ বিরক্ত করছিল। অল্প সময়ের মধ্যেই ফারহান একটি ছোট প্রমোশন পেল। এখন তার দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। এটি এমন একটি লেভেল ছিল যেখানে পৌঁছতে মানুষের বছরের পর বছর সময় লেগে যায়, কিন্তু ফারহান এই লক্ষ্য অর্জন করেছিল শুধুমাত্র তার অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে। এই বিষয়টিই তানিয়াকে সবচেয়ে বেশি বিঁধছিল। একদিন অফিসে আরেকটি বড় মিটিং রাখা হলো। এবার প্রজেক্ট আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সকল টিম মেম্বারদের ডাকা হলো এবং এবারের পরিবেশ একটু আলাদা ছিল। মানুষজন এখন ফারহানকে একজন সিরিয়াস প্রফেশনাল হিসেবেই দেখতে শুরু করেছিল। মিটিং চলাকালীন অনেকবার এমন হলো যখন মানুষেরা সরাসরি ফারহানের মতামত চাইল এবং সে প্রতিবার অত্যন্ত ভেবেচিন্তে নিখুঁত উত্তর দিল। তানিয়া এইসব দেখছিল। তার মনে হচ্ছিল যে ধীরে ধীরে পুরো নিয়ন্ত্রণ তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সে চাইলেও এখন আর ফারহানকে আগের মতো ছোট করতে পারছিল না, কারণ এখন প্রমাণ করার মতো তার কাছে নিজের কাজ ছিল এবং সে প্রতিবার নিজেকে প্রমাণ করে দেখাচ্ছিল। কিন্তু তারপরেও তানিয়ার আচরণ পুরোপুরি বদলায়নি। সে এখনও সুযোগ পেলেই তাকে থামানোর চেষ্টা করত। কখনো তার ছোট কোনো ভুলকে অনেক বড় করে দেখাত, আবার কখনো বিনা কারণে তাকে সবার সামনে আটকে দিত। কিন্তু এখন পার্থক্য এটি ছিল যে ফারহান এসব কথায় আর ভেঙে পড়ত না। সে শুধু শুনত, বুঝত এবং সামনের দিকে এগিয়ে যেত। একদিন অফিস ট্যুরের ঘোষণা হলো। সমস্ত কর্মচারীদের একটি নতুন প্রজেক্টের সূত্রে অন্য একটি শহরে যেতে হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ ছিল, যেখানে প্রত্যেকেই নিজেদের কাজকে আরও ভালোভাবে দেখানোর সুযোগ পেতে যাচ্ছিল। ফারহানও এই টিমের অংশ ছিল। বাসে সবাই নিজেদের নিজেদের গ্রুপে বসেছিল, হাসি ঠাট্টা চলছিল। কিন্তু ফারহান জানলার ধারে একদম চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়েছিল। সে এই সফরকে শুধু একটি ট্যুর নয়, বরং আরেকটি শেখার সুযোগ হিসাবেই দেখছিল। তখনই তানিয়া তার সিটের কাছে এলো এবং বলল, তুমি এখানেও চলে এলে? তার কণ্ঠস্বরে এখনও সেই পুরনো খোঁটা ছিল। মনে হচ্ছে তোমার সব জায়গায় ঢুকে পড়ার খুব অভ্যেস হয়ে গেছে। এবার ফারহান তার দিকে তাকালো এবং অত্যন্ত শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, ম্যাম, আমি এখানে শিখতে এসেছি, আর যতক্ষণ না শিখব ততক্ষণ আমি যাব না। তার এই উত্তরের মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না, কিন্তু একটি সুস্পষ্ট আত্মবিশ্বাস ছিল। তানিয়া কয়েক সেকেন্ডের জন্য একেবারে চুপ হয়ে গেল। সে হয়তো প্রথমবার বুঝতে পারল যে এই ছেলেটি আর সেই ছেলে নেই যাকে সে প্রথম দিন থেকে দাবিয়ে রেখেছিল। ট্যুর চলাকালীনও অনেকবার এমন সুযোগ এসেছিল যখন তানিয়া তাকে পরীক্ষা করার চেষ্টা করেছিল। সে তাকে ছোট ছোট কাজ দিয়ে ব্যস্ত রাখত, অনেকবার ইচ্ছে করেই খুব কঠিন পরিস্থিতিতে ফেলত, কিন্তু প্রতিবার ফারহান কোনো রকম অভিযোগ ছাড়াই নিজের কাজ শেষ করেছে। সে শুধু নিজের কাজই সামলায়নি, বরং অনেকবার অন্যদেরও সাহায্য করেছে। এক রাতে যখন সবাই নিজের নিজের ঘরে চলে গিয়েছিল, ফারহান একা বসেছিল। সে সারা দিনের ঘটনাগুলো নিয়ে ভাবছিল। প্রতিটি অপমান, প্রতিটি খোঁটা, প্রতিটি অসুবিধা সব তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এবার তার চেহারায় কোনো কষ্ট ছিল না। সে নিজেকে বলল, যদি আমি এখানে টিকে যাই তাহলে জীবনের যে কোনো জায়গায় টিকতে পারব। এটি শুধু একটি সাধারণ বাক্য ছিল না, বরং তার ভেতরের একটি চরম সত্য ছিল। এখন সে আগের মতো ছিল না। এখন তার ভেতর অসীম সহনশীলতা ছিল, বোঝাপড়া ছিল এবং সবচেয়ে বড় কথা, নিজের ওপর অগাধ বিশ্বাস ছিল। ধীরে ধীরে সময় পেরিয়ে গেল। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিণত হল। দেখতে দেখতে 6 মাস পূর্ণ হতে চলেছিল। এটি সেই সময় ছিল যার জন্য সে এত কিছু সহ্য করেছিল, এত কিছু শিখেছিল। এক সন্ধ্যায় সে নিজের ঘরে বসেছিল। তখনই তার ফোনে কল এলো। স্ক্রিনে নাম ছিল বাবা। সে কল ধরে বলল, জি বাবা। অন্য পাশ থেকে আওয়াজ এলো, 6 মাস পূর্ণ হয়ে গেছে ফারহান। ফারহান কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তার মাথায় গত 6 মাসের সমস্ত স্মৃতি যেন ঘুরে গেল। তারপর সে শান্তস্বরে বলল, জি বাবা, এবার ফিরে আসার সময় হয়েছে। তার বাবা বললেন, তোমার যা শেখার ছিল তা তুমি শিখে নিয়েছ। ফারহান হালকা হাসির সাথে বলল, জি, আমি প্রস্তুত। সেই রাতে অনেক দিন পর সে শান্তিতে নিঃশ্বাস ফেলল।
সে উপলব্ধি করল যে সে এখন আর কেবল একজন ধনী বাবার ছেলে নয়, বরং এমন একজন মানুষ হয়ে উঠেছে যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত হাতে সামলাতে পারে। কিন্তু সে জানত না যে তার পরবর্তী পদক্ষেপ শুধু তার জীবনই নয়, অন্য কারো চিন্তাভাবনাও পাল্টে দিতে চলেছে। পরের দিন সকালটা বাকি দিনগুলোর মতো ছিল না। এটি কেবল আরও একটি দিন ছিল না, বরং সেই যাত্রার শেষ গন্তব্য ছিল যা ফারহানকে ভেতর থেকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। সে শান্ত মনে নিজের জিনিসপত্র গোছালো, অফিসে যাওয়ার জন্য তৈরি হল, কিন্তু এবার তার পদক্ষেপে এক অন্যরকম স্থিরতা ছিল। এখন সে শুধু একজন সাধারণ কর্মচারী ছিল না, এখন সে নিজের আসল রূপে ফিরতে চলেছিল। অফিসে পৌঁছে সে কোনো হইচই ছাড়াই নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দিল। এইচআর ডিপার্টমেন্টে এই খবর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ল। যে ছেলেটি কয়েক মাসের মধ্যেই সবার নজরে চলে এসেছিল, যে প্রতিটি কাজ নিখুঁতভাবে করত, সে হঠাৎ চাকরি কেন ছাড়ছে? এই প্রশ্ন সবার মনেই জাগল। কিছু মানুষ খুব অবাক হয়েছিল, কেউ কেউ তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু ফারহান কেবল হেসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল। তার চেহারায় এক পরম তৃপ্তি ছিল, যেন তার যা শেখার ছিল সে তা পুরোটাই শিখে নিয়েছে। তানিয়াও এই সব কিছু দেখছিল। সে দূরে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত তোলপাড় চলছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এসব হঠাৎ কেন হচ্ছে। তার কোথাও না কোথাও এটাও মনে হচ্ছিল যে হয়তো এই ছেলেটি এখন তাকে ছাড়িয়ে অনেক এগিয়ে গেছে, আর এই বিষয়টি তাকে ভেতর থেকে খুব বিরক্ত করছিল। কিন্তু তবুও সে কিছুই বলল না। ফারহান চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। ওই দিনই সে নিজের শহর চট্টগ্রামে ফিরে এলো। পরের দিন সে তার নিজের কোম্পানির প্রধান কার্যালয়ে পৌঁছাল, সেই অফিস যেখানে তার নাম আগে থেকেই একটি বিশাল পরিচিতি ছিল। কিন্তু আজ সে সেখানে একটি নতুন অভিজ্ঞতা, নতুন চিন্তা এবং নতুন উপলব্ধির সাথে পা রাখছিল। যেই সে বোর্ডরুমে প্রবেশ করল, সমস্ত ডিরেক্টররা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আজ সে ওই কোম্পানির নতুন সিইও হয়ে গিয়েছিল। সে নিজের চেয়ারে বসল, কিন্তু তার ভেতরে সেই একই সারণ্য ছিল যা সে গত 6 মাসে কষ্ট করে শিখেছিল। সে মিটিংয়ের শুরুতে প্রথমেই এই কথা বলল যে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শুধু মুনাফাই নয়, বরং কর্মচারীদের সম্মান এবং তাদের বোঝাপড়াও অত্যন্ত জরুরি। তার কথার মধ্যে অভিজ্ঞতার এক বিশাল গভীরতা ছিল, কারণ সে নিজে সেই প্রতিটি পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করে এসেছিল। কিছুদিনের মধ্যেই কোম্পানির সামনে একটি বড় বিজনেস ডিল এলো। এই ডিলটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এটি অর্জন করা কোম্পানির জন্য একটি অনেক বড় সাফল্য হতে পারে। এর জন্য অন্য কোম্পানির প্রতিনিধিদের সাথে মিটিং ঠিক হলো। সেই দিন কনফারেন্স হলে সবাই উপস্থিত ছিল এবং নতুন সিইওর জন্য অপেক্ষা করছিল। দরজা খুলল এবং ফারহান ভেতরে এলো। অন্যদিকে বসে থাকা টিমের মধ্যে এমন একটি মুখ ছিল যার রং একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে ছিল তানিয়া। যেই তার চোখ ফারহানের উপর পড়ল, তার মাথায় একের পর এক পুরনো সব দৃশ্য ঘুরতে লাগল। পার্কিংয়ে করা সেই অপমান, অফিসে বলা কটু কথাগুলো, প্রতিটি মুহূর্ত যখন সে তাকে ছোট মনে করেছিল, সব কিছু একসাথে তার চোখের সামনে ভেসে উঠল। তার বিশ্বাসই হচ্ছিল না যে যেই ছেলেটিকে সে তাচ্ছিল্য করে সাইকেল বয় বলতো, সে আজ তার সামনে একটি বিশাল কোম্পানি সিইও হয়ে দাঁড়িয়ে আছে। মিটিং শুরু হলো। ফারহান সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কথা বলল, প্রজেক্টের সূক্ষ্ম বিষয়গুলো বুঝল এবং প্রতিটি জিনিসকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিল। সে কোথাও তার পুরনো অভিজ্ঞতার কথা একবারও উল্লেখ করল না, আর কাউকে এই বিন্দুমাত্র অস্বস্তি বোধ করাল না। তানিয়া পুরোটা সময় একদম চুপ করে বসে রইল। তার মনোযোগ মিটিংয়ে কম এবং নিজের ভেতরের অনুতাপে অনেক বেশি ছিল। মিটিং শেষ হল এবং ধীরে ধীরে সবাই বাইরে যেতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই হল একেবারে খালি হয়ে গেল। ফারহান নিজের কেবিনে চলে গেল। তানিয়া ঠিক সেখানেই বসে রইল। তার মনে কেবল একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আমি কি করেছিলাম? অনেকক্ষণ চিন্তা করার পর সে সাহস সঞ্চয় করল এবং ফারহানের কেবিনের দিকে এগোল। দরজার বাইরে সিকিউরিটি গার্ড তাকে আটকাল। সে বিনীতভাবে বলল যে তাকে ভেতরে যেতে হবে। গার্ড ভেতরে গিয়ে জিজ্ঞেস করল এবং ফারহান কিছু মুহূর্ত ভেবে বলল, ওকে, আসতে দাও। তানিয়া ধীরে ধীরে ভেতরে গেল। তার মাথা নিচু ছিল এবং তার পদক্ষেপে আর সেই অহংকারী আত্মবিশ্বাস ছিল না যা একসময় তার ভেতরে কানায় কানায় ভরে থাকত। রুমের মধ্যে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা বিরাজ করল। তারপর সে ধীর গলায় বলল, স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তার গলা রীতিমতো কাঁপছিল। সে আরও বলল, আমি আপনাকে চিনতে পারিনি এবং আপনার সাথে খুব খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দিন।
ফারহান কিছু মুহূর্ত তাকে দেখতে লাগল। তারপর সে শান্ত গলায় বলল, যদি আমি আজ এই জায়গায় না থাকতাম, তবে তুমি কি আমার সাথে এভাবেই কথা বলতে? তানিয়ার কাছে এর কোনো উত্তর ছিল না। তার চোখ থেকে অঝরে জল পড়তে শুরু করল। সে বুঝতে পেরেছিল যে তার ভুল কত বড় ছিল। ফারহান আরও বলল, আমি সেখানে আমার বাবার কথাই শিখতে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে শুধু কাজ শিখিনি, আমি মানুষের আচরণও দেখেছি। আর সত্যি বলতে, তোমার মতো মানুষেরা কোনো কোম্পানিকে সামনে এগোতে দেয় না। তানিয়া চুপচাপ শুনতে লাগল। তার কাছে এখন সাফাই গাওয়ার মতো কিছুই ছিল না। ফারহান একটু নরম হয়ে বলল, কিন্তু আমি তোমাকে ক্ষমা করার কি? আমি তো তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম, কারণ আমি সেখানে শিখতে গিয়েছিলাম, কারো ওপর প্রতিশোধ নিতে নয়। এই কথা শুনে তানিয়া মাথা তুলল। তার চোখে অনুতাপ ছিল, কিন্তু সাথে একটি বিশাল শিক্ষাও ছিল। ফারহান শেষ কথাটি বলল, যদি সত্যি নিজেকে বদলাতে হয়, তবে নিজের ভেতর থেকে বদলাও। তোমার সাথে কাজ করা প্রতিটি মানুষকে সম্মান দিতে শেখো, কারণ যখন তুমি অন্যদের সম্মান দেবে, তখনই তুমিও সম্মান পাবে। তানিয়া মাথা নিচু করে বলল, থ্যাংক ইউ স্যার, আমি নিজেকে বদলানোর পুরোপুরি চেষ্টা করব। সে ধীরে ধীরে বাইরে চলে গেল, কিন্তু এবার সে আর সেই পুরনো তানিয়া ছিল না। তার ভেতরে কিছু একটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। সেই দিনের পর তানিয়ার আচরণ সত্যিই বদলাতে শুরু করল। এখন সে তার সহকর্মীদের সম্মান দিতে শুরু করল, তাদের কথা শুনতে লাগল এবং নিজেও একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে লাগল। অন্যদিকে ফারহান নিজের কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছানোর কাজ শুরু করে দিল। সে যা শিখেছিল তা তার প্রতিটি সিদ্ধান্তে প্রয়োগ করল, কারণ শেষ পর্যন্ত জয় সেই মানুষের হয় না যে সবচেয়ে ধনী হয়, জয় সেই মানুষের হয় যে সবচেয়ে বেশি মানবতা বোঝে। বন্ধুরা, এবার আপনাদের কাছে মন থেকে একটি প্রশ্ন। আপনাদের কি মনে হয় ফারহান তানিয়াকে ক্ষমা করে ঠিক কাজ করেছে, নাকি তানিয়া যেভাবে তাকে অপমান করেছিল তাকেও ঠিক সেভাবে অপমান করে শিক্ষা দেওয়া উচিত ছিল? যদি আপনারা ফারহানের জায়গায় থাকতেন, তাহলে কি করতেন? ক্ষমা করে সামনে এগিয়ে যেতেন, নাকি প্রতিশোধ নিয়ে তাকে তার ভুল অনুভব করাতেন? কমেন্টে লিখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ক্ষমা করা ঠিক ছিল, নাকি শিক্ষা দেওয়া জরুরি ছিল? তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে নিজেদের নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা এবং সমর্থন অনুভব করতে পারি। তো চলুন, আবার দেখা হবে হৃদয় ছুঁয়ে যাওয়া আরও একটি সত্য গল্পের সাথে।